পরে এই চাঁদা যে মানে বিভিন্ন এই চাঁদা নিয়ে আবার করে কি এরা ওই পাপ কাটানোর জন্য যাদের টাকা পয়সা আছে তারা আবার মক্কা শরীফে যায় উমরা করার জন্য, হজ করার জন্য, এটা নানা রকম আছে। বিএনপি কি আসলে তৃণমূল সামলাতে হিমশিম খাচ্ছে? অপারেশন ক্লিন হার্ট হয়েছিল না, এটা অপারেশন ক্লিন হার্ট না, এবার বললে অপারেশন কিল হার্ট। বিএনপির যে সমস্ত বড় বড় নেতা যারা রবিউল সাহেবের চেয়ে অনেক বড় নেতা কিন্তু কোনো মন্ত্রণালয় পাননি, বা যারা পেয়েছেন ছোট ছোট মন্ত্রণালয় পেয়েছেন, এখন তারা সবাই অনেক ঈর্ষা নিয়ে, রাগ নিয়ে, ক্রোধ নিয়ে এই ভদ্রলোকের দিকে তাকান। এই আসলো কোত্থেকে, পেল কোত্থেকে, কি দেখেছেন তারেক রহমান সাহেব ওনার মধ্যে? নির্বাচন পরবর্তী নতুন সরকারের পথ চলা শুরু হতে না হতেই রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে একটি শব্দ, সেটি হলো সমঝোতা। ২০ বছর পর বিএনপি সংসদ অধিবেশনে বসার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এই সংসদীয় উন্মাদনার মাঝেই বড় এক বিতর্কের জন্ম দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সড়কের দীর্ঘদিনের ওপেন সেক্টর চাঁদাবাজিকে তিনি আখ্যা দিয়েছেন সমঝোতার ভিত্তিতে লেনদেন হিসেবে। মন্ত্রীর এই সংজ্ঞায়ন কি দুর্নীতির বিরুদ্ধে ঘোষিত জিরো টলারেন্স নীতির সাথে সাংঘর্ষিক? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে এটি অপরাধকে বৈধতা দেওয়ার অপচেষ্টা। অন্যদিকে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তীক্ষ্ণ ভাষায় প্রশ্ন তুলেছেন, চাঁদাকে কি তবে জাতীয়করণ করা হলো? আজ আমরা খুঁজবো চাঁদা আর সমঝোতার মাঝের সেই সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য। এই জনাব গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বলছিলাম যে সড়ক ও সেতুমন্ত্রীর এক মন্তব্যের জেরে কিন্তু আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে বেশ বিতর্কের জন্ম দিয়েছে, এবং জামায়াতের আমির কিন্তু প্রশ্ন তুলেছেন যে সমঝোতার নামে চাঁদাকে বৈধতা দেওয়া হচ্ছে কিনা, এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবিও কিন্তু বলছে যে এটিকে আসলে যদি চাঁদাকে গ্রহণযোগ্যতা অন্য ভাষায় দেওয়া হয় তাহলে ভবিষ্যতে অন্য খাতেও একই যুক্তি ব্যবহৃত হতে পারে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি? আমার কাছে মনে হয় খুব স্বাভাবিক, এর মধ্যে কোনো ব্যতিক্রম দেখছি না। বেচারা সরল সোজা মানুষ, নতুন মন্ত্রী হয়েছেন এবং একসঙ্গে বাংলাদেশের বৃহত্তম 3টি মন্ত্রণালয়। তা আমার জানা মতো উনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে বলেন না যে স্যার আমাকে কোনো মন্ত্রিত্ব দেন। তারেক রহমান সাহেব দয়া করেছেন, ভালোবেসেছেন, তাকে দিয়েছেন। এখন এই 3টি মন্ত্রণালয়ের ওজন আপনাকে বুঝতে হবে। আমি যেহেতু যোগাযোগ মন্ত্রণালয়ের, বৃহত্তর যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সঙ্গে ছিলাম, এই বিষয়গুলো নিয়ে আমি যুদ্ধ করেছি রীতিমতো, এবং আমার জীবন নিয়ে টানাটানি ওই সময়টাতে। তো এই ঢাকা শহরে বিভিন্ন পরিবহন থেকে যে চাঁদা তোলা হতো, এগুলোর বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাকে অনেক বিপত্তির মুখে পড়তে হয়েছিল। তো যেটা বলছিলাম যে এই সেক্টরে, 3টা সেক্টরে অ্যাটলিস্ট 30 থেকে 35 হাজার কোটি টাকার চাঁদাবাজি বছরে হয়। তিনি হয়তো এই কথাটা যেভাবে বলা উচিত সেভাবে আসলে বলতে পারেননি। তিনি কিভাবে বলতে চেয়েছিলেন? ওনার কাছে ওনার জায়গায় উনি কীভাবে বলতে চেয়েছিলেন আমি এটা বলতে পারবো না। আমার কাছে মনে হলো যে ওনার যদি অভিজ্ঞতা লব্ধ থাকতেন উনি প্রশ্নটা এড়িয়ে যেতে পারতেন, অথবা প্রশ্নটাকে ভিন্নভাবে উত্তর দিতে পারতেন। কিন্তু মূল ব্যাপারটা হলো কি জানেন, মানে তিনি একে তো নতুন সংসদ সদস্য হয়েছেন, তার ওই আসনে তাকে খুব ফাইট করে নমিনেশনটা পেতে হয়েছে। ওখানে ব্যারিস্টার নাসিরউদ্দিন ওসিম সাহেবের মতো মানে তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ, পারিবারিকভাবে খুব ঘনিষ্ঠ একজন লোক ছিলেন, তাকে বাদ দিয়ে তিনি মনোনয়ন পেলেন। মনোনয়ন পাওয়ার পরে পুরো সময়টা তিনি টেনশনে ছিলেন যে এখানে ম্যাটিকুলাস ডিজাইনে জামাতের প্রার্থী হয়ে যায় কিনা, এগুলো নানা রকম প্রচারণা ছিল। ফলে প্রতিদিনই তাকে এটা হাইপার টেনশনে কাটাতে হয়েছে। আবার সেই হাইপার টেনশনের পর 3টি মন্ত্রণালয় একসঙ্গে পাওয়ার পরে তিনি এখন বুঝে উঠতে পারছেন না হোয়াট শুড ডু, মানে কি বলা উচিত। আর এই সময়ের মধ্যে আরও ঝামেলা হয়ে গেছে। বিএনপির যে সমস্ত বড় বড় নেতা যারা রবিউল সাহেবের চেয়ে অনেক বড় নেতা কিন্তু কোনো মন্ত্রণালয় পাননি, বা যারা পেয়েছেন ছোট ছোট মন্ত্রণালয় পেয়েছেন, এখন তারা সবাই অনেক ঈর্ষা নিয়ে, রাগ নিয়ে, ক্রোধ নিয়ে এই ভদ্রলোকের দিকে তাকান। এই আসলো কোত্থেকে, পেল কোত্থেকে, কি দেখেছেন তারেক রহমান সাহেব ওনার মধ্যে? তো এই জিনিসগুলো উনি বারবার দেখতে দেখতে না ওনার মেজাজটা স্বাভাবিকভাবে নাই। তো আমরা এই মিডিয়া একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে যদি স্বাভাবিকভাবে তার প্রতি হৃদয়বান হতাম যে ওই জায়গাতে আপনি আমি থাকলে আমাদের অনেক সমস্যা হতো, আমি তো মানে রাগ হয়ে যেতাম, আমি হলে রাগ হয়ে যেতাম যে আমাকে চাঁদার কথা জিজ্ঞাসা করেন কেন, আমি কি চাঁদা খেয়ে হয় তার বিরুদ্ধে বিষোদ্গার করতে থাকেন, এই ভদ্রলোকের চাকরি নিয়ে টানাটানি লেগে যাবে, অথবা তিনি মেজাজ হারিয়ে ফেলবেন।
মানে অথবা তার অনেক কিছু হতে পারে, এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে এর একটা যন্ত্রণার মধ্যে। কিন্তু চাঁদাকে যখন আসলে সমঝোতার সাথে তুলনা করা হয় তখন সাধারণ মানুষের কাছে কি বার্তা যায়? সাধারণ মানুষ তো দিচ্ছে, এগুলো তো আমাদের দেশে একটা ট্রেডিশনাল। কেউ কি খুশি হয়ে দিচ্ছে জনাব গোলাম মোল্লা রনি? খুশি হয়ে কি কেউ চা দেয় নাকি? এটা কেউ কিন্তু খুশি হয়ে ভাড়াই দিতে চায় না, সবাই তো মাগনা যেতে চায়, বলে রেলের টিকিট মাগনা করে দাও, তারপর শেষে আমরা এই যে বাসে যাচ্ছি সেটাও টিকিট মাগনা করে দাও। কেউ কি খুশি হয়ে দেয় নাকি? ভাড়া বাড়ালে যে কোনো জিনিস করলেই একটু টানাটানি করতে হয়। তা আমরা তো বাংলাদেশ আসলে টানাটানির মধ্যেই, ডাল ভাতের মধ্যেই নিজেদেরকে মানিয়ে নিয়েছি। এখন যেটা মেনে নিয়েছে, যেটা ট্রেডিশন হয়ে গেছে, যেটা ঐতিহ্য হয়ে গেছে, এবং এই ঘটনার সঙ্গে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরা সব ভাই ভাই। এই যে 30,000 কোটি টাকার যে চাঁদাবাজি হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে, সেই একটা টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে একটা মোটরসাইকেল স্ট্যান্ড, এর সঙ্গে থানা জড়িত, পুলিশ জড়িত, মাস্তান জড়িত, খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন হয়। ভিক্ষুক আছে, টাউট আছে, বদমাশ আছে, গাঁজাখোর আছে, মদখোর আছে, অনেক লোক আছে এর সাথে জড়িত একেবারে। আবার এই চাঁদা যে মানে বিভিন্ন এই চাঁদা নিয়ে আবার করে কি এরা ওই পাপ কাটানোর জন্য, যাদের টাকা পয়সা আছে তারা আবার মক্কা শরীফে যায় উমরা করার জন্য, হজ করার জন্য। এটা নানা রকম আছে, মানে কীর্তি কাহিনী আছে। টাকা তো একটা দুটো টাকা না, অলমোস্ট 30,000 কোটি টাকা বছরে। তো এটা নিয়ে এটা সহজে এত বড় একটা শিল্প, আপনি যদি মনে করেন একটা ইন্ডাস্ট্রি করেন, মনে করেন যে বড় একটা ইন্ডাস্ট্রিয়াল 1 লক্ষ লোক চাকরি করে, তো প্রাণ গ্রুপ 1 লক্ষ লোক চাকরি করে সেখানে। তো সেখানে তারা কি বছরে 30,000 কোটি টাকা তো দূরের কথা, 300 কোটি টাকা তো নেট প্রফিট করতে পারে না। তো এরকম যার জন্য আপনি কি রাতারাতি একটা প্রাণ গ্রুপ বন্ধ করে দিতে পারবেন না। তো এরকম একটা স্বর্ণের ডিম পাড়া, স্বর্ণ ডিম্ব পাড়া হাঁস, এই হাঁসটাকে সহজে মারা যাবে না। যারা ওখানে যাচ্ছেন তাদের এটার জন্য খুব মায়া লাগছে, যারা শুনছেন তাদের অনেক মহব্বত তৈরি হচ্ছে, এর মধ্যে অনেক রসায়ন আছে। ফলে রাতারাতি একজন ব্যক্তিকে পয়েন্ট আউট করলে কাজ হবে না, এটা একটা সামগ্রিক সিস্টেম। জনাব গোলাম মোল্লা রনি, জনাব মাহবুব আজিজ, যেমনটি গোলাম মোল্লা রনি বলছিল 30,000 কোটি টাকার চাঁদাবাজি হয়, তাহলে সেই বড় একটা ফান্ডকে আসলে সমঝোতার মোড়কে আবদ্ধ করার কোনো সুযোগ আছে কিনা? যদি পার্থক্যটা বুঝতে চাই, চাঁদাবাজি আর সমঝোতার মাঝে পার্থক্যটা কোথায়? ধন্যবাদ, শুভেচ্ছা। দেখুন, আমাদের দেশের যে মন্ত্রীরা যারা থাকেন দায়িত্বে, এই ধরনের গুরু দায়িত্বে থাকেন, তাদের কথাবার্তা তো অনেক সময় বেশ হাস্যরসের এবং নানান রকম আলোচনার উদ্রেক করে। যেমন আপনাদের মনে পড়বে শাহজাহান খান সাহেবের সেই কথা যে গরু ছাগল চিনলেই তো হবে, ওই ড্রাইভারদেরকে যারা ড্রাইভিং লাইসেন্স নিচ্ছে, এত কিছু জানতে হবে কেন? নতুন একটি সরকারের কাছে কি কি প্রত্যাশা মানুষের সামনে জাগায়? যদি সমঝোতা করেই মানুষ টাকা দিয়ে চলতে হয়, তাহলে আর এত রক্তপাত কেন? তখন এই ধরনের কথাবার্তা নিশ্চয়ই অপ্রস্তুত মানসিকতাকেই বোঝায়, এবং সেটা দৃষ্টিভঙ্গিটা ঠিক পরিষ্কার হয় না যে আসলে কি দাঁড়াচ্ছে। আপনার 30,000 কোটি টাকাই হোক আর 10,000 কোটি টাকা হয়, 5,000 টাকা হয়, যখন আমার উপরে চলে আসছে, আমি একজন সাধারণ নাগরিক, তখন কিন্তু আমি ভুক্তভোগী। এবং আমার কাছে যখন চলে আসবে এই চাঁদা ব্যাপারগুলো, এরকম তো আমরা যে ব্যাপারগুলো দেখেছি, বিশেষ করে 5ই আগস্টের পর দেশ জুড়ে কিন্তু চাঁদাবাজির একটা বিশাল রমরমা অবস্থা চলে গেছে। এবং জামাত কিন্তু সত্য হোক মিথ্যা হোক এটা একটা প্রোপাগান্ডা জুড়ে দিল যে বিএনপি চাঁদাবাজি শুরু করেছে, এবং এটা এমনভাবে ছড়িয়ে গেল যে আপনি কি চাঁদাবাজির পক্ষে থাকবেন নাকি আপনি মুক্তিযুদ্ধ বিরোধীদের পক্ষে থাকবেন। পোস্টে কিন্তু জামায়াত আমির আবারও বলেছেন চাঁদাবাজ বিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি। হ্যাঁ, এবং সেই জায়গাতে এই সবকিছু কিন্তু এই সরকারের কাঁধে চাপিয়ে দিলে হবে না। 3 দিন বা 4 দিন বয়সে সরকার চাঁদাবাজি করছে, এটা আসলে কোনোভাবেই যুক্তিসঙ্গত হবে না। এইটার যে সংস্কৃতি আমরা জানি যে এই সংস্কৃতি তো চলমান, দীর্ঘদিন ধরে চলে আসছে। হয়তো মুখগুলো পরিবর্তিত হয়, কখনো এই দল থাকে, কখনো সেই দল থাকে, হয়তো ওই ব্যাপারেই মন্ত্রী বলেছেন, কিন্তু আরো গভীরভাবে এই জিনিসগুলো সামনে আসতে হবে, এবং যেই চাঁদাবাজি যেই সেক্টরেই হোক না কেন সেটাকে একদম তৃণমূল থেকে বন্ধ করবার চেষ্টা করতে হবে। চাঁদাবাজিকে কোনোভাবে উৎসাহিত দেবার কোনো রকম যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না। জবাবদিহিমূলক যে শাসনের কথা আমরা বলি সবসময় গণতান্ত্রিক ব্যবস্থায়, সেখানে কেন আইন বহির্ভূত বিভিন্ন লেনাদেনা চলবে? লেনদেন তো হতেই পারবে না আপনার আইন বহির্ভূত, এবং এগুলো তো মিনিমাম সুশাসনের যে ন্যূনতম
সুশাসন তার প্রাথমিক চাহিদা, এবং সেই জায়গায় যখন আমাদের মন্ত্রীরা এই ধরনের কথা বলে ফেলেন তখন কিন্তু সমস্যা ঘটে যায়। এবং প্রথমেই আপনি দেখুন, এই মন্ত্রী এরকম বললেন, আবার সংস্কৃতি মন্ত্রী বললেন যে আমরা লতা মঙ্গেশকর তৈরি করব, আমরা কি কাক্কার বানাবো শিল্পী। একটা সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব কি রাতের বেলা মানে একটা শোতে কোটি কোটি টাকা যেন শিল্পীরা আয় করতে পারেন? মানে সাংস্কৃতিক প্রেক্ষাপট কোন জায়গায় তিনি নিয়ে গেলেন মন্ত্রী? কালো টাকার আধিক্যের কথা আমরা বলবো, আমরা লুটতরাজের কথা বলবো ব্যাংকে। আমরা দেখতে পাচ্ছি বারবার অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে যে 33 বিলিয়ন ডলার তাদের রিজার্ভে আছে, যেটা আওয়ামী লীগ সরকার 19 বিলিয়ন ডলার রেখে গিয়েছিল। কিন্তু রিজার্ভটা একটু হলো কি করে? আপনি বিনিয়োগ হয় না, জিডিপির জন্য আপনি কিছু করছেন না, রেমিটেন্সের টাকা এনে সব রিজার্ভে ঢুকছে। আপনি যদি মানুষ কাজের মধ্যে না থাকে, শুধু আপনাকে এক ধরনের রিজার্ভ, কাগজে রিজার্ভ দিয়ে সেই দেশের অর্থনৈতিক অবস্থা কি দাঁড়ায় সেটা কিন্তু আপনার সিপিডি তার সর্বশেষ যেই প্রেস কনফারেন্স সেখানে জানিয়েছে যে আমাদের যে দেশের আর্থিক অবস্থা আওয়ামী লীগ যা রেখে গিয়েছিল তার চেয়ে খারাপ রেখে গেছে। নতুন সরকার দায়িত্বে এসেছে 17 তারিখ থেকে আজকে 5 দিন। তো এখনই তো আসলে আমরা কোনো সেই অর্থে সরকারকে আক্রমণ করে কোনো বিতর্ক তৈরি করতে চাই না। আমরা অবশ্যই আমাদের যে পূর্ব অভিজ্ঞতাগুলো সেই অভিজ্ঞতার জায়গা থেকে কিছু বিশ্লেষণ উপস্থাপন করতে পারি এবং বলতে পারি যে আমাদের আকাঙ্ক্ষার জায়গাটি কি। আমরা আওয়ামী লীগের 17 বছরের বা 15 বছরের যে শাসন দেখলাম, সেখানে তো সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল আইনের শাসন, গণতন্ত্রহীনতা, বাক স্বাধীনতা। যদি সাংবাদিকরা তেলবাজি করে থাকে, বিভিন্ন ধরনের খারাপ কাজ করে থাকে, সেটার জন্য আলাদা আলাদা মামলা দেওয়া যেত। কোনো সাংবাদিক তো হত্যার সঙ্গে জড়িত না। এখন পর্যন্ত আনিস আলমগীর উনি জেলে আছেন, আরো অনেক সাংবাদিক জেলে আছেন। তাহলে আপনি দেখুন যে এই সুশাসন এবং এই যে বাকস্বাধীনতার পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে। তো সেই জায়গায় মাত্র 5 দিন বয়সী সরকারের সামনে তো অনেক চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জ গত 18 মাসে আমরা দেখেছি মব সন্ত্রাস, আমরা দেখেছি আইনের শাসনের অনুপস্থিতি, আইন নিজের হাতে তুলে নেওয়া, ক্ষমতার আস্ফালন। রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে এরকম তো ভাবার কোনো কারণ নেই, কারণ এই দেশের ক্ষমতার রাজনীতি নিয়ন্ত্রণ করে অর্থ। এটাও তো আমরা জানি, অর্থ এবং পেশি শক্তি, গোষ্ঠী শক্তি, স্বজনপ্রীতি, এই সব কিছু একদম লুণ্ঠনবাজি ক্ষমতার রাজনীতিকে ঘিরে থাকে, যেটা আমরা বর্তমান প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন যে দল মত নির্বিশেষে যারা তাকে ভোট দিয়েছেন, যে কোনো ধর্মমতের বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সকলের সমান মর্যাদা আছে রাষ্ট্রের। এই কথাগুলো কিন্তু আমাদের কাছে নতুন। আমরা রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে এই ধরনের বার্তা সমসাময়িককালে পাইনি। ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুবিন ফারহানা শহীদ মিনারে ফুল দেওয়ার সময় হামলার শিকার হয়েছেন। তিনি দাবি করেছেন হামলাটি পূর্ব পরিকল্পিত। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে না আনলে বিএনপির জন্য পরিণতি ভয়াবহ হবে। বিএনপি কি আসলে তৃণমূল সামলাতে হিমশিম খাচ্ছে? জনাব তারেক রহমান সাহেব যিনি সরকার প্রধান, আপনি আগে যেটা বলছেন রাষ্ট্রপ্রধান, মূলত আসলে এটা হবে সরকার প্রধান। তো সরকার প্রধান হিসেবে তার যে অভিযাত্রা, এখানে আমি যাত্রা না বললে বললাম অভিযাত্রা। অভিযান মানে একের উপর দিকে যেটা যায়, পাহাড়ে ওঠার মতো, এটা খুবই কঠিন, প্রচণ্ড কঠিন। এখন এই সময়টিতে তারপর তিনি অনেক চমক সৃষ্টি করেছেন। গত 4-5 দিনে ব্যতিক্রমধর্মী অনেকগুলো কাজ করেছেন, যেমন সচিবালয়ে অফিস করা, ডিউ টাইমে 9টা 5 মিনিটের মধ্যে অফিসে উপস্থিত হওয়া, এরপরে যেগুলো ক্যাজুয়াল ড্রেস করা, কোনো রকম প্রোটোকল না নেওয়া, এই জিনিসগুলো আমাদের দেশে কিন্তু আমরা ভীষণ রকম বিরক্ত আগের এই রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদের যে ভিআইপি প্রোটোকলের কারণে। আপনি জুই এরকম কোনো বিপদে পড়েছেন কি না? ধরেন যে রাস্তাতে প্রধানমন্ত্রী যাবে বা রাষ্ট্রপতি যাবে, আধা ঘন্টা আগে সে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। পুলিশ কোথা থেকে এসে সেই রাস্তার দিকে পিছন দিকে ফিরে জনগণের দিকে বন্দুক তাক করে দাঁড়ায় থাকে। এবং ওই পথ দিয়ে যদি আপনি যান, যাওয়ার পর যদি কোনো গাড়ির দিকে তাকান, বহর দিকে তাকান, তখন পুলিশ তেড়ে আসে, আপনি ওদিকে তাকালেন কেন? একজন নাগরিক হিসেবে এটা খুবই অবমাননাকর, অস্বস্তিকর। তো সেই জায়গাটা তার শহরে ভোগান্তিরও ভোগান্তি বড় ব্যাপার নয়। আপনি দেখলেন যে পুলিশ আপনার দিকে তাকায় আছে, মানে যেদিকে প্রধানমন্ত্রী যাবে ওই দিকে পশ্চাৎ দেশ দিয়ে পুলিশ দাঁড়ায় আছে।
আর আপনার দিকে চোখ গোল গোল করে তাকায় আছে। আপনি হঠাৎ করে একটু গাড়ির দিকে তাকালেন, প্রধানমন্ত্রী যাইতেছে, অনেকগুলো গাড়ি যাইতেছে, এমনি তো ভো ভাজে আওয়াজ শুনলে মানুষ একটু তাকাতে ইচ্ছা করে, কৌতূহলী মন। আপনি তাকালেন, হ্যাঁ আপনি কি কোন দলের এজেন্ট, আপনি কি সিআইএর এজেন্ট, আপনি প্রধানমন্ত্রীর গাড়ির উপর দিকে তাকালেন, দেখে আসেন আপনার একটু চেক করি আপনার শরীরের মধ্যে কোনো বোমা ঠোমা আছে কিনা। তো এই যে এটা মনস্তাত্ত্বিক অবস্থা যায় রাস্তাঘাটে, এই জিনিসটা উনি বুঝতে পেরেছেন, যেহেতু ইউরোপে এই জিনিসগুলো নেই। তো এটা ওনার অনেক পজিটিভ। আর উনি এটাও খুব ভালো করে জানেন যে তার দলে কী পরিমাণ চাঁদাবাজ আছে। ওই 4,000 না 8,000 লোক বোধ হয় নির্বাচনের আগে গত 17 মাসের দল থেকে